হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু প্রো লার্নার। স্বপ্ন তোমার, দায়িত্ব আমাদের। প্রত্যেক দিনের মতো আমি রানা মণ্ডল তোমাদের প্রিয় ক্লাস জিকে অফ দ্য ডে নিয়ে হাজির। আজ ক্লাস নম্বর 9। এখানে আমি আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ জিকে এমসিকিউজ এবং সঙ্গে তার ব্যাখ্যা, যেটা ডাব্লিউবিসিএস, ডাব্লিউপি, কেপি, রেল, সিজিএল, এমটিএস প্রভৃতি পরীক্ষার জন্য ডেফিনেটলি গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলো শুরু করা যাক। তার আগে একটা কথা, যদি ভিডিওটি ভালো লাগে বা ভিডিওটি থেকে তুমি উপকৃত হও, অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল প্রো লার্নার। চলো শুরু করি। সুন্দরবন রামসর সাইট ঘোষিত হয় কত সালে? দেখো, রামসর সাইট কি? রামসর সাইট হচ্ছে একটা জলভূমি। এবার বিষয়টা কি, 1971 সালে রামসর কনভেনশন হয়, সম্মেলন হয় ইরানের রামসর শহরে, এবং সেখানে বলা হয় জলভূমির গুরুত্ব রয়েছে আমাদের যে বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য রক্ষা ক্ষেত্রে জলাভূমির ভূমিকা রয়েছে। জলাভূমিগুলো সংরক্ষণ করতে হবে, এবং সেই কারণে বিভিন্ন দেশের জলাভূমিগুলোকে তকমা দেওয়া হচ্ছে রামসর সাইটের, এবং সেগুলোকে সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। এই হচ্ছে রামসর সাইটের গুরুত্ব। এবং সুন্দরবন রিসেন্টলি অর্থাৎ 2019 সালে রামসর সাইটের তকমা পেয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গে কতগুলি রামসর সাইট রয়েছে? পশ্চিমবঙ্গে রামসর সাইট রয়েছে দুটো। কটা? দুটো। একটা হচ্ছে পূর্ব কলকাতা জলভূমি, আর একটা হচ্ছে সুন্দরবন। দেখো, পশ্চিমবঙ্গে রামসর সাইট হয়েছে রামসর সাইট রয়েছে দুটো, একটা পূর্ব কলকাতা জলভূমি, সুন্দরবন। প্রথম যে রামসর সাইট সেটা হচ্ছে পূর্ব কলকাতা জলভূমি, এই যে এটা পূর্ব কলকাতা জলভূমি। আর সুন্দরবন হচ্ছে 2019 সালে, আমরা সুন্দরবন জানি দক্ষিণ চব্বিশ পরগনাতে অবস্থিত। সবাই দেখো, পূর্ব কলকাতা জলভূমি খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, কলকাতা পাশেই অবস্থিত হচ্ছে কি, এই যে অঞ্চলটা দেখছো, পূর্ব কলকাতা জলাভূমি। এই পূর্ব কলকাতা জলাভূমি বা ইস্ট কলকাতা জলাভূমি বা ওয়েটল্যান্ড, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম রামসর সাইট। এটা প্রাকৃতিক এবং মানব সৃষ্ট, অর্থাৎ এটা প্রাকৃতিকভাবে কিছুটা সৃষ্টি হয়েছে, আবার কিছুটা মানুষও সৃষ্টি করেছে। 2002 সালে রামসর সাইটের তকমা পাচ্ছে। কলকাতা শহরে কোন দিকে অবস্থিত? কলকাতা শহরের পূর্ব দিকে অবস্থিত। কলকাতা শহরের পূর্ব দিকে অবস্থিত কলকাতা, পূর্ব কলকাতা জলাভূমি। এটার অবস্থান যদি দেখা হয়, যে কলকাতাতে কিছুটা আছে, উত্তর চব্বিশ পরগনাতে কিছুটা আছে, দক্ষিণ চব্বিশ পরগনাতে কিছুটা আছে। ঠিক আছে। এখানে কি হচ্ছে, এখানে 125 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে এখানে মানে একটা লবণাক্ত জলের বিল দেখা যায়। নোনা জমির পাশাপাশি এখানে নিকাশি ফার্ম এবং স্থায়ী পুকুরও দেখা যায়। এবং এখানে কি করা হচ্ছে, এখানে বর্তমানে মাছ চাষ করা হচ্ছে। এই বজ্র জলের দ্বারা মাছ চাষ করা হচ্ছে, শাকসবজি চাষ করা হচ্ছে। আর এই পূর্ব কলকাতা জলভূমি, এই টার্মটা দিয়েছেন ধ্রুবজ্যোতি ঘোষ। আর সুন্দরবন সম্পর্কে আমরা সবাই জানি দক্ষিণ চব্বিশ পরগনাতে অবস্থিত। সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনাতে অবস্থিত। এটা মানে সুন্দরবনে একদিকে টাইগার রিজার্ভ, একটা জলভূমি, একটা বায়োস্ফিয়ার রিজার্ভ, ন্যাশনাল পার্ক, তাই না? সুন্দরবন টাইগার রিজার্ভ হচ্ছে 1973 সালে টাইগার রিজার্ভ ঘোষিত হয়। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সবাই জানি আমরা 1987 সালে, এবং রামসর সাইট 2019 সালে। জাপ্তি ব্যবস্থা কোন মুঘল সম্রাট চালু করেন? খুব ভালো। দেখো, শ্রেষ্ঠ মুঘল সম্রাট আকবর এই জাপ্তি প্রথা শুরু করে। এটা একটা ভূমি রাজস্ব ব্যবস্থা। জাপ্তি প্রথা হচ্ছে আকবরের ভূমি রাজস্ব ব্যবস্থা। দেখো, আকবরের যিনি রাজস্ব মন্ত্রী ছিলেন, তিনি ছিলেন টোডরমল। এই টোডরমলের মস্তিষ্ক প্রসূত হচ্ছে জাপ্তি প্রথা। এই জাপ্তি প্রথা, দেখো, জাপ্তি প্রথা ছাড়াও আকবর যে সমস্ত বিষয়গুলো করেছিলেন, কয়েকটা জিনিস দিয়েছি আমি এখানে। আকবরের রাজস্ব ব্যবস্থা, জাপ্তি ব্যবস্থা, মনশব্দারি প্রথা, যে আকবর প্রবর্তিত সামরিক ব্যবস্থা যেটাকে, সেটাকে মনশব্দারি বলছে। আর দিন-ই ইলাহি আকবর প্রবর্তিত ধর্মমত। জাপ্তি প্রথাতে কি বলছে? জাপ্তি প্রথাতে জমির উৎপাদন শক্তি অনুযায়ী জমিকে ভাগ করা হয়েছে, পোলাজ, পৌরিত, চাচার, বাঞ্জার, এবং তার উপরে বেস করে এই কর বা ট্যাক্স ঠিক করা হতো। আর আকবরের রাজস্ব সংস্কার বিষয়ের প্রধান ছিলেন টোডরমল। কে ছিলেন? রাজা টোডরমল। আর মনসবদারি প্রথা, এটা একটা সামরিক শাসন ব্যবস্থার একটা অংশ। মনসবদারি প্রথা আর মনসবদার কথা অর্থ পদমর্যাদা। এই মানে এই ব্যবস্থা অনুযায়ী বা প্রথা অনুযায়ী বলা হচ্ছে, সম্রাটের মানে মানে সাম্রাজ্যের যে সমস্ত উচ্চপদস্থ কর্মচারী রয়েছে, তাদেরকে সবাইকে বেসামরিক দায়িত্বের পাশাপাশি সামরিক দায়িত্বও পালন করতে হবে। তুমি যে পদেই থাকো, তোমাকে সামরিক দায়িত্ব পালন করতে হবে। নির্দিষ্ট পরিমাণ সেনা রাখতে হবে, 5,000, 10,000 এরকম ভাবে সেনা রাখতে হবে। এই মনসবদারি প্রথা।
দিন ইলাহি, আকবর একটা ধর্মমত প্রচার করেন। অ্যাকচুয়ালি আকবর যে ধর্মমতটা প্রচার করেন সেটা একটা সকল ধর্মমতের মানে মূল বিষয়গুলো নিয়ে তিনি এই ধর্মমতটা প্রচার করেন 1582 সালে। এই ধর্মটা প্রথম গ্রহণ করেন হচ্ছে কি বীরবল। তবে আকবরের মৃত্যুর পর এই ধর্মমতটা বিলুপ্ত হয়ে যায়। কোন মুঘল সম্রাটের পূর্ব নাম খুররাম? ভালো প্রশ্ন। খুররাম কোন মুঘল সম্রাটের পূর্ব নাম? এটা হচ্ছে শাহজাহান। শাহজাহানের পূর্ব নাম হচ্ছে খুররাম। আমরা দেখে নেব অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বদের পূর্ব নাম। ফরিদ খান, এটা হচ্ছে শের শাহ সুরি। আমরা জানি হুমায়ুনের সমসাময়িক শের শাহ সুরি। এই ফরিদ খান ছিল শের শাহের আসল নাম। আর মুঘল সম্রাট জাহাঙ্গীরের আসল নাম কি ছিল? সেলিম। মুঘল সম্রাট জাহাঙ্গীরের আসল নাম ছিল সেলিম। আর জাহাঙ্গীরের যিনি ওয়াইফ, প্রধান ওয়াইফ, তিনি হচ্ছে মেহরুন্নেসা। তিনি জাহাঙ্গীরের স্ত্রী। অনেক সময় প্রশ্ন দেয় নূরজাহানের আসল নাম কি? মেহরুন্নেসা। নূরজাহান শব্দের অর্থ কি? জগতের আলো। আর মহেশ দাস কে ছিল? বীরবল। বীরবল যিনি আকবরের রাজসভা অলঙ্কৃত করতেন, সেই বীরবল এর আসল নাম হচ্ছে মহেশ দাস। জুনাখা কার আসল নাম? মোহাম্মদ বিন তুগলক, যাকে অনেক সময় পাগলা রাজাও বলা হচ্ছে। তা জুনাখাকে বলা হচ্ছে, জুনাখার আসল নাম হচ্ছে জুনাখার মানে বিন তুগলকের পূর্ব নাম। পার্সি ভাষার সংবাদপত্র মিরাত উল আকবর, এটা কে প্রতিষ্ঠা করেন? এটা রাজা রামমোহন রায় এই মিরাতুল আকবর প্রতিষ্ঠা করেন। মিরাতুল আকবর। দেখে নেওয়া যাক রাজা রামমোহন রায় সম্পর্কে ছোট্ট একটা বিষয়। রাজা রামমোহন রায় দুটো পত্রিকা গুরুত্বপূর্ণ ছিল, একটা সংবাদ কৌমুদি বাংলাতে আর একটা হচ্ছে মিরাতুল আকবর ফার্সি ভাষায়। মাথায় রাখবে রাজা রামমোহনকে রাজা উপাধি দেন কে? রাজা রামমোহনকে দ্বিতীয় আকবর রাজা উপাধি দেন। আর রাজা রামমোহনের সবথেকে বড় পরিচয় হচ্ছে তিনি ভারতের নবজাগরণ বা বাংলা নবজাগরণের পথিকৃত, ভারতের আধুনিক ভারতের জনক, প্রথম আধুনিক মানুষ ভারতের। আর তিনি কি করেছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং এর সহায়তায় সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন। কত সালে? 1829 সালে। এটা খুব গুরুত্বপূর্ণ কাজ উনি করেছিলেন। 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিং এর সহায়তায় তিনি সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। আর রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দেন মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। নিচের কোন ব্রিজটি রবীন্দ্র সেতু নামে পরিচিত? খুব ভালো প্রশ্ন। রবীন্দ্র সেতু কাকে বলা হচ্ছে? হাওড়া ব্রিজকে বলা হচ্ছে রবীন্দ্র সেতু। দেখো এই হাওড়া ব্রিজ হুগলি বা গঙ্গা নদীর উপর নির্মিত হয়েছে। এই হাওড়া সেতুটা কাকে রিপ্লেস করেছে? পন্টুন যে সেতু, পল্টন সেতু যেটাকে বলা হচ্ছে, তাকে রিপ্লেস করেছে। এটা রবীন্দ্র সেতু নামে পরিচিত। এই হাওড়া ব্রিজ ছাড়াও যে সেতুটা রয়েছে একটা হচ্ছে বিদ্যাসাগর সেতু রয়েছে। বিচারপ্রার্থীদের জন্য আগ্রা দুর্গ থেকে যমুনা তীর পর্যন্ত জঞ্জিরি আদল বা শিকল ঝুলিয়ে দেন কোন সম্রাট? মানে যে কোনো সময় তুমি বিচার চাইতে পারো, এটা করেছিলেন জঞ্জিরি আদল। এই প্রথা চালু করেছিলেন সম্রাট জাহাঙ্গীর। সম্রাট জাহাঙ্গীর এই প্রথা চালু করেছিলেন জঞ্জিরি আদল, চেন অফ জাস্টিস বলা হয়। আচ্ছা, জাহাঙ্গীরের আত্মজীবনী হচ্ছে কি? তুজুকি জাহাঙ্গীরি, তুর্কি ভাষায় রচিত। তিনি বাংলার 12 ভূঁইয়াদের পরাজিত করেন। দেখো আমি যে সমস্ত ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট যেগুলো পরীক্ষাতে আসবে সেগুলোর উপর গুরুত্ব দিয়েছি। ডেফিনেটলি এগুলো গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের পরীক্ষায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই, উপকৃত হলে অবশ্যই তুমি সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল প্রো লার্নার। মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? মালিক কাফুর খুব গুরুত্বপূর্ণ একজন নাম। মালিক কাফুর ছিলেন আলাউদ্দিন খলজির সেনাপতি। মালিক কাফুরের গুরুত্ব হচ্ছে কি? তিনি আলাউদ্দিন খলজির দক্ষিণ ভারতের যে অভিযান সেটাকে নেতৃত্ব দিয়েছিলেন। তাহলে মালিক কাফুর ছিলেন আলাউদ্দিন খলজির সেনাপতি। তিনি দক্ষিণ ভারত অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। আলাউদ্দিন খলজি যে দক্ষিণ ভারত অভিযান করেছিলেন তার নেতৃত্ব দিয়েছিলেন মালিক কাফুর। আমিরি কোহি নামক কৃষি বিভাগ প্রতিষ্ঠা করেন কে? এটা ভালো প্রশ্ন। এটা সুলতানি যুগ থেকে প্রশ্ন। মোহাম্মদ বিন তুগলক এই আমিরি কোহি। আমরা জানি মোহাম্মদ বিন তুগলক আরো অনেক কিছু করেছিলেন, তার মধ্যে একটা কি? তিনি রাজধানী স্থানান্তর করেছিলেন, টোকেন কারেন্সি ইন্ট্রোডিউস করেছিলেন। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বঙ্গোপসাগরে অবস্থিত আমাদের একটা মানে দ্বীপ কেন্দ্রশাসিত অঞ্চল, যেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এখানকার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কি?
স্যাডেল পিক। স্যাডেল পিক হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ। খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবার প্রশ্ন হচ্ছে স্যাডেল পিকের অবস্থান কোথায়? স্যাডেল পিকের অবস্থান হচ্ছে, দেখো এটা উত্তর আন্দামানে অবস্থিত। স্যাডেল পিকের অবস্থান হচ্ছে উত্তর আন্দামান, যার উচ্চতা 732 মিটার। পরীক্ষাতে প্রশ্ন পাবে এখান থেকে। পিভি সিন্ধু কোন খেলার সঙ্গে যুক্ত? তিনি হচ্ছেন ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। পিভি সিন্ধু আমাদের ভারতের একজন বিখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড়। তিনি প্রথম ব্যাডমিন্টন খেলোয়াড় যিনি পরপর দুটো অলিম্পিকে দুটি পদক পান। 2016 সালের যে রিও ডি জেনারি যেতে অলিম্পিক হয়েছিল, সেখানে ব্যাডমিন্টনের ওমেন সিঙ্গেলসে তিনি সিলভার পান, এবং 2020-তে টোকিও অলিম্পিকে তিনি ব্রোঞ্জ পান। তাহলে পরপর রিও ডি জেনারিতে পাচ্ছেন সিলভার, আর টোকিও অলিম্পিকে পাচ্ছেন ব্রোঞ্জ। তবে এই বছর অলিম্পিকে তিনি পদক পাননি। কৃষ্ণনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? জলঙ্গি নদীর তীরে অবস্থিত। কৃষ্ণনগর মাটির পুতুলের জন্য বিখ্যাত আমরা জানি। আচ্ছা, বালুরঘাট। বালুরঘাট শহরটি কোন নদীর তীরে অবস্থিত? আত্রাই নদীর তীরে। এগুলো পরীক্ষাতে বারবার আসার প্রশ্ন, এগুলো বারবার মাথায় রাখবে। বালুরঘাট শহরটি আত্রাই নদীর তীরে অবস্থিত। দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তরিত করেন, কিছুক্ষণ আগেই বললাম এটা মোহাম্মদ বিন তুগলক হবে। দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তরিত করেন মোহাম্মদ বিন তুগলক। 10 ডিগ্রি চ্যানেল কোন দুটি স্থানকে আলাদা করেছে? দেখো 10 ডিগ্রি চ্যানেল দুটো স্থানকে আলাদা করেছে, সেটা হচ্ছে আন্দামান দ্বীপপুঞ্জ এবং নিকোবর দ্বীপপুঞ্জ। যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, দেখো ছবিটা দেখলে তুমি বুঝে যাবে। এই যে সেগমেন্টটা দেখো, এইদিকে সেগমেন্টটা টোটাল হচ্ছে কি আন্দামান সেগমেন্ট, আর এইদিকেটা হচ্ছে নিকোবর সেগমেন্ট। এই দুটোর মধ্যে আছে দেখো 10 ডিগ্রি চ্যানেল দেখা যাচ্ছে। এখানে দেখো যদি স্পেসিফিক ভাবে বলা হয় যে এটা কোন কোন দ্বীপ দুটিকে আলাদা করছে, এটা লিটিল আন্দামান আর হচ্ছে কার নিকোবর। লিটিল আন্দামান এবং কার নিকোবর। আর জেনারেল ভাবে যদি বলি, এটা আন্দামান দ্বীপপুঞ্জ এবং নিকোবর দ্বীপপুঞ্জকে আলাদা করছে। মাথায় রাখবে, ভালো প্রশ্ন, কনসেপ্ট রাখা জরুরি। এই 10 ডিগ্রি চ্যানেল হচ্ছে আন্দামান দ্বীপপুঞ্জ থেকে নিকোবর দ্বীপপুঞ্জকে আলাদা করছে, এই যে। ওকে, আর দেখে নেবো ডানকান প্যাসেজ। তাহলে কি ডানকান প্যাসেজটার সঙ্গে দেখে নেব, এই দক্ষিণ আন্দামান এবং লিটিল আন্দামানকে আলাদা করছে ডানকান প্যাসেজ। যদি আগের ছবিতে আমরা যাই দেখতে পাবো, এই দেখো এটা তো 10 ডিগ্রি চ্যানেল, এইটা হচ্ছে লিটিল আন্দামান, আর এদিকেরটা হচ্ছে দক্ষিণ আন্দামান। দক্ষিণ আন্দামানে পোর্ট ব্লেয়ার অবস্থিত। এর মাঝে যেটা প্যাসেজ সেটাকে বলা হচ্ছে ডানকান প্যাসেজ। তার মানে হচ্ছে কি দক্ষিণ আন্দামান এবং লিটিল আন্দামানের মধ্যে রয়েছে কি ডানকান প্যাসেজ। এই দেখো এখানে ছবিটা দেখো, দক্ষিণ আন্দামান ডানকান প্যাসেজ দেখতে পাচ্ছ এখানে। ডানকান প্যাসেজ হচ্ছে লিটিল আন্দামান এবং দক্ষিণ আন্দামানের মধ্যে, এই দেখো দক্ষিণ আন্দামান এর মধ্যে হচ্ছে ডানকান প্যাসেজ রয়েছে। পূর্বঘাট পর্বতের উচ্চতম শৃঙ্গের নাম কি? ভালো প্রশ্ন। পূর্বঘাট পর্বতের সবাই অনেক বইয়ে দেখবা এখনো মহেন্দ্রগিরি রয়েছে, বাট এটা মহেন্দ্রগিরি নয়, এটা হচ্ছে জিন্দাগাড়া। জিন্দাগাড়া হচ্ছে পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। তার আগে একটু পর্বতগুলো সম্পর্কে জ্ঞান নিয়ে নেওয়া যাক। এখানে দেখো এই দিকে আমরা যেটা দেখছি, এটা হচ্ছে পূর্বঘাট পর্বতমালা, এদিকেটা হচ্ছে পশ্চিম ঘাট পর্বতমালা, এটা হচ্ছে হিমালয়, এটা আরাবল্লী, এটা বিন্ধ্য সাতপুরা, তাই না, গারো খাসি। এই যে পূর্বঘাট পর্বতমালা যেটা পূর্ব দিকে রয়েছে, এর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কি জিন্দাগাড়া। পূর্বঘাট পর্বতমালা সর্বোচ্চ শৃঙ্গ জিন্দাগাড়া। অন্ধ্রপ্রদেশে যার অবস্থান, এই দেখো মাউন্ট জিন্দাগাড়া, এর অবস্থান কোথায়? অন্ধ্রপ্রদেশে, যার উচ্চতা হচ্ছে 1690 মিটার। অবশ্যই মাথা রাখবে নট পূর্বঘাট। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের মাঝে শেয়ার করো। আশা করি তোমাদের ভালো লাগছে ক্লাস। আর কে কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটি দেখছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ।